এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শুরু করছি শুকনো পাতার নূপুর পাই, পর্ব সংখ্যা 11। লেখনীতে আয়েশা শেখ রিন। রাত তখন নিঝুম, ঘড়ির কাঁটায় ঠিক 3টে। চারপাশ একদম থমথমে নিস্তব্ধ। চঞ্চল শেহরিয়ার এসে বসেছেন বিছানার পাশে, যেখানে বেঘরে ঘুমোচ্ছে তার নিজের ছেলে। দরজাটা হয়তো আজ আর লক করা হয়নি, অসাবধানতা বশত খোলা রেখেই গভীর ঘুমে তলিয়ে গেছে সে। বিছানায় উপর হয়ে শুয়ে আছে বারিশ। কোমর অবধি টানা পাতলা চাদরটা একপাশে কিছুটা সরে গিয়েছে। চাদরটা ভালোভাবে টেনে দিলেন তিনি, তারপর হাতটা আলতো করে উঠে এলো মাথার কাছেই। ছেলের লম্বা ঘন কালো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। নিজের চোখের সামনে শুয়ে থাকা এই বর্তমান পুরুষটাকে সেই 7 বছর আগে চঞ্চল শেহরিয়ার তরুণ সাথে কোনোভাবে মেলানো যায় না। এটা সেই তরঙ্গ নয় যে আজ থেকে 7 বছর আগে এই বাড়ি, এই শহর ছেড়ে গিয়েছিল। যদিও সে নিজ থেকে যায়নি, তারাই তাকে একরকম জোর করে, বাধ্য করে তাড়িয়ে দিয়েছিল। সেই সিদ্ধান্তের কথা মনে হতেই তার ভেতরটা হু হু করে ওঠে। দীর্ঘশ্বাস ফেলে হাতটা সরিয়ে নিলেন, কিন্তু চোখ সরাতে পারলেন না। 7টা বছর একটা মানুষের ভেতরের চপলতা, হাসি আর প্রাণোচ্ছলতা কিভাবে এইভাবে শুষে নিতে পারে। এখন তার অবয়বে, তার আচরণে যে রাশভারী গম্ভীর রূপ, তা যেন এক অচেনা মানুষের প্রকাশ। বিছানার উপর ঘুমে আচ্ছন্ন শরীরটা সামান্য নড়ে উঠতেই চঞ্চল দ্রুত নিজেকে সামলে নিলেন। সে চায় না তার উপস্থিতির টের পেয়ে এই কঠিন মানুষটার ঘুম ভেঙে যাক। কারণ জেগে থাকা অবস্থায় এই ছেলে কখনো তাকে এত কাছে আসতে দেবে না, আর না দেবে নিজের ভেতরের সেই ক্ষতগুলো প্রকাশ করতে। 2 মাস হলো ছেলেটা দেশে ফিরেছে, অথচ এই দীর্ঘ সময়ে বাসার কারোর সাথে সে মন খুলে একটা কথাও বলেনি। চঞ্চল শেহরিয়ারের মাথায় কিছুতেই খেলে না, এই ছেলের দেশে এসে হুট করে কি মনে করে দিঘিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। রাত পোহালেই তো গায়ে হলুদের অনুষ্ঠান, পুরো বাড়ি উৎসবের আলোয় সেজে উঠেছে। অথচ এই বিয়ে নিয়ে চঞ্চলের মনের ভেতরে এক ফোঁটা আনন্দ নেই, বিন্দুমাত্র আগ্রহ নেই। থাকবেই বা কি করে? দিঘি মেয়েটাকে তো সে নিজের চোখে মদ্যপান করতে দেখেছে। আধুনিকতার নামে এমন উচ্ছৃঙ্খলতা চঞ্চল কিছুতেই মেনে নিতে পারেন না। যে এই মেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে না, তাকে কিভাবে এইবারের পুত্রবধূ হিসেবে মেনে নেবেন তিনি? আগের সেই পুরনো দিনগুলো হলে হয়তো এতক্ষণে ছেলেকে 2-4টে কড়া ধমক দিয়ে স্পষ্ট জানিয়ে দিতেন, এই বিয়ে হবে না। কিন্তু বিছানায় শুয়ে থাকা এই মানুষটা আর আগের সেই ছেলেটা নেই। এর উপর হুকুম খাটানো তো দূর, কোনো বিষয়ের প্রশ্ন তোলার অধিকারও তারা হারিয়েছে। ছেলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আরেক দফা দীর্ঘশ্বাস ছেড়ে নিঃশব্দে ভারী পায়ে ঘর থেকে বের হয়ে গেলেন। পরদিন সন্ধ্যা নামতেই পুরো আলোয় আলোকময় হয়ে উঠেছে 2 বাড়ির একদম কাছাকাছি বিস্তীর্ণ ফাঁকা জায়গাটি। 2 পরিবারের সুবিধার কথা চিন্তা করে এই বিশাল প্রাঙ্গণ জুড়ে আয়োজন করা হয়েছে যৌথ গায়ে হলুদ। জমকালো আলোকসজ্জা, গাঁদা ফুলের সুবাস আর উৎসবের চঞ্চল সুর মিলেমিশে এক রাজকীয় পরিবেশ তৈরি হয়েছে। হলুদ রঙের ঐতিহ্যবাহী পোশাকে সেজে দিঘি আর বারিশ পাশাপাশি বসে আছে স্টেজে। তবে বারিশের মুখায়ব বরাবরের মতোই অতিরিক্ত গম্ভীর। বরযাত্রী আর মেহমানদের হাসাহাসি আর হইচইয়ের মাঝেই দুজনে খুব নিচু স্বরে চাপা গলায় একে অপরের সাথে কিছু একটা বলতে ব্যস্ত। দিঘির গায়ে হলুদ লেগে আছে, বারিশের গালে কেউ হলুদ লাগানোর সাহস পায়নি। স্টেজের কোলাহলের মাঝেই তারা যখন নিচু চাপা স্বরে কোনো আলোচনায় মগ্ন, ঠিক তখনই অনাহূত এক ঝড়ের মতো সেখানে ছুটে এলো ঝিলমিল। এতক্ষণ যে সে কোথা থেকে আসলো কে জানে। পরনে তার গায়ে হলুদের জমকালো লেহেঙ্গা, দূর থেকে দৌড়ে এসে নতুন বরকনের ঠিক সামনে এসে দাঁড়ালো। আর অমনি দিঘি আর বারিশের মধ্যকার ফিসফিসানি মুহূর্তেই থেমে গেল। দিঘি ভুরুকুচকে বলল, এত দেরি হলো কেন তোর? ঝিলমিল হাঁপাতে হাঁপাতে বলল, সাজতে দেরি হয়ে গেল ফুপি, সবাই তোমাদের হলুদ দিয়ে দিয়েছে। কথা বলতে বলতেই সে দুজনের মুখের দিকে তাকালো। দিঘি মাথা নাড়ল, কিন্তু ঝিলমিল দেখলো বারিশ চাচ্চুর মুখে তো বিন্দুমাত্র হলুদ নেই। সে ঠোঁট উল্টে বলল, আপনাকে মনে হয় কেউ হলুদ দেয়নি? কোনো ব্যাপার না, আমি দিয়ে দিচ্ছি। বলেই সে 2 হাতে দলা দলা হলুদ নিয়ে এক ঝটকায় দিঘি আর বারিশের গালে মাখিয়ে দিতে লাগলো।
শুধু হলুদ মাখানোই না, স্টেজে তখন উচ্চস্বরে গান বাজছে আর ঝিলমিল সেটার সাথে মিলিয়ে মিলিয়ে নিজেও গাইতে লাগলো। হলুদ হলো গাল আর কন্যার হলো লাল, বিয়ের আঙুর ফল বলো টক হবে না ঝাল। এদিকে হলুদটা গালে লাগতে বারিশের চোয়াল শক্ত হয়ে গেল, তার চোখের মণি দুটো কুঁচকে উঠল। এই বাড়িতে তার গায়ে এইভাবে হাত দেওয়ার সাহস কারোর নেই, আর এই পিচ্চি মেয়েটার এত সাহস। কিন্তু ঝিলমিল এসবের কোনো ধার ধারল না। সে একবার গানের তাল পরিবর্তন করে সাথে সাথে স্টেজ কাঁপিয়ে নাচতে শুরু করলো। নতুন এক হিন্দি গানের বিটের সাথে তাল মিলিয়ে সে কোমর দুলিয়ে নাচতে শুরু করলো। कर दिया है तूने मुझको यूं बेकरार माही, कर दिया दुनिया से मैं तेरी हो गई वे, तेरे नाल में आवांगी ससुराल में जावांगी। পুরো প্রাঙ্গণ জুড়ে দুই পরিবারের সকলে বসে আছে। ঝিলমিলের এই নাচ দেখে তার নিজের পরিবারের সবাই হাততালি দিলেও দর্শক সারির সামনের দিকে বসে থাকা ঝর্ণা শেহরিয়ারের কপালে বিরক্তির গভীর ভাঁজ পড়ল। তিনি অত্যন্ত কড়া চোখে ঝিলমিলের এই অতিরিক্ত নাচানাচি দেখছিলেন। ঝিলমিলের বান্ধবী ইরান একটু দূরে দাঁড়িয়েছিল। নাচের মাঝে সে একটু অবাক হয়ে ঝিলমিলের হাত ধরে এক পাশে নিয়ে গেল, ফিসফিস করে বলল, তুই এটা কোন গানে নাচছিস রে? শ্বশুরবাড়ি কি তুই যাবি নাকি? ঝিলমিল বলল, কেন, কি হয়েছে? আরে এটা তোর ফুপির বিয়ে, তোর না। ঝিলমিল ফিসফিস করে বলল, কিন্তু ফুপি তো পালাবে। ইরানের চোখ কপালে। মানে? ঝিলমিল ইরানকে আরেকটু দূরে নিয়ে গেল এবং নিজের মাথায় ছকা সব পরিকল্পনা খুলে বলল। ইরান প্রথমে রাজি না হলেও জারিফকে চরম একটা শিক্ষা দেওয়ার জন্য শেষমেশ ঝিলমিলকে সাপোর্ট করে দিল। নিজের বান্ধবীর বিয়ে, তাই সেও আর বসে রইল না। বান্ধবীর সাথে এখন সেও নাচতে শুরু করে দিল। মঞ্চে এখন সবাই নিজেদের মতো নাচছে। মেহেরাজ তার বন্ধুদের এক কোনায় নিয়ে লাফাতে ব্যস্ত। বড়রা ছোটরা সবাই যখন হই হুল্লোড়ে মেতে আছে, কিন্তু এত হই হুল্লোড়ের মাঝেও একপাশে দাঁড়িয়ে আছে তাহসিন। সে একটু পর পর বেশ উদাসীনভাবে ফোনে কিছু একটা দেখছিল, যেন এই অনুষ্ঠানটা কোনো মতে শেষ হলেই বাঁচে। ঝিলমিলের হঠাৎ নজর গেল সেদিকে। সে দৌড়ে গিয়ে টেনে বের করে আনলো তাহসিনকে। একা একা দাঁড়িয়ে কিসের শোক পালন করছো আঙ্কেল? আমার সঙ্গে নাচবে চলো। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ো ঝিলমিল, আমি ওদিকে যাব না। না, নাচতে হবে আমার সঙ্গে। বলতে বলতে তাকে টেনে নিয়ে গেল সবার মাঝখানে। তাহসিনের একটা হাত উপর করে তুলে ধরলো। সেই হাতের নিচে নিজের আঙুল গলিয়ে সুন্দর করে পাক খেয়ে ঘুরতে লাগলো। দিঘি আর বারিশ এসব উপেক্ষা করে আবারও কিছু একটা নিয়ে কথা বলছিল, কিন্তু দিঘির চোখ হঠাৎ সামনে পড়তে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখল তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, হাসছে তাহসিন, কত খুশি সে। বিয়ের চিন্তায় দিঘি মারা যাচ্ছে, অথচ এই ছেলে এত খুশি। না, দিঘির এটা ভেবে কষ্ট হচ্ছে না তাহসিন ঝিলমিলকে ঘোরাচ্ছে, কারণ ঝিলমিল অনেক ছোট আর তাহসিনও ওকে কখনো অন্য নজরে দেখে না। ওর কষ্ট হচ্ছে এই কারণে যে দিঘির বিয়ে হয়ে যাচ্ছে। এটা দেখেও তাহসিনের বুকে একটু কষ্ট লাগছে না। সে কতটা নির্বিকার। দিঘিকে ওইভাবে পাথরের মতো সামনে তাকিয়ে থাকতে দেখে বারিশও নিজের অনীহা সত্ত্বেও সেদিকে তাকায়। আর তাকাতেই সেকেন্ডের মধ্যে বারিশের পুরোপুরি বদলে গেল মুখায়ব। শান্ত চোখ দুটো পলকেই জ্বলে উঠল ধক করে। তার তীক্ষ্ণ দৃষ্টি প্রথমে গিয়ে আটকালো ঝিলমিলের সেই ফুটফুটে পুতুলের মতো নিষ্পাপ মুখের উপর, যে এখন তাহসিনের হাত ধরে পাক খাচ্ছে। পরক্ষণে বারিশের চোখ চলে গেল ঝিলমিলের ফর্সা উন্মুক্ত পেটের দিকে। নাচের ঝোঁকে লেহেঙ্গার ওড়না কখন যে সরে গিয়েছে তা ঝিলমিল নিজেও টের পায়নি। তার ফর্সা কামুক কোটি দেশ এখন সবার সামনে অনাবৃত। বুকের ভেতর যেন লাভা ফুটতে শুরু করলো বারিশের। চোখ দুটো লালচে বর্ণ ধারণ করেছে। রাগের কারণ বারিশের নিজেরও অজানা। মন চাইল তার এখনই গিয়ে স্টেজের সব কিছু ভেঙে চুরে এখান থেকে চলে যেতে। সে আর এক সেকেন্ডও বসে না থেকে ঝট করে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে লাফাতে থাকা মেহেরাজের ঘাড় ধরে এক টানে সবার মাঝ থেকে বের করে আনলো সে। মেহেরাজ আচমকা ঘাড়ের উপর চাপ খেয়ে কোকিয়ে উঠে বলল, কি হলো, আমাকে এভাবে টেনে আনলি কেন? বারিশ দাঁতে দাঁত চেপে বলল, এসব গান বাজনা বন্ধ কর এক্ষুনি। কেন? আমার ভালো লাগছে না। মেহেরাজ বিরক্ত হয়ে বলল, না লাগলে নাই, আজ একটু সবাই মজা করবে, তুই দয়া করে সহ্য করে নে।
আমি কিন্তু গিয়ে স্পিকার ভেঙে ফেলবো। বারিশ রসিকতা করে বলছে না। মেহেরাজও খেপে গিয়ে বলল, ভেঙে ফেললে আমার কি? ডেকোরেশন ম্যানেজারকে তোরই জরিমানা দিতে হবে। দিতে পারলে ভেঙে ফেল। ওকে। বারিশ সত্যি সত্যি স্পিকারের দিকে পা বাড়ালো। মেহেরাজ দেখলো সর্বনাশ, এই পাগল তো আসলেই ভেঙে ফেলবে। সে তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে বারিশের পাঞ্জাবির ওড়নাটা পেছন থেকে টেনে ধরলো। দাঁড়া দাঁড়া ভাই, আমি বন্ধ করছি। তাও তুই একটু অন্তত এত মানুষের মধ্যে ঝামেলা করিস না। নাচানাচির ধুমধাম পর্ব শেষ হতেই এবার বিশাল মাঠ জুড়ে শুরু হলো খাওয়া দাওয়ার আয়োজন। চারিদিকে ছড়িয়ে পড়েছে খাসির বিরিয়ানির সুবাস। মূল খাবারের পাশাপাশি এক কোনায় আলো ঝলমলে ফুচকা আর চটপটির একটা লাইভ স্টলও বসানো হয়েছে, যেখানে তরুণ তরুণীদের উপচে পড়া ভিড়। সেখানে কিছু দিঘির বন্ধু বান্ধব, কিছু মেহেরাজের, আর সাথে অন্যান্য আত্মীয় স্বজন। নাচতে নাচতে ঝিলমিল ততক্ষণে একদম ক্লান্ত, তার শরীর আর চলছে না। নূরজাহান চৌধুরী নিজের হাতে প্লেট থেকে বিরিয়ানি তুলে ঝিলমিলের মুখে গুজে দিচ্ছেন। খাওয়া শেষ করে সে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেজের ওপরে দিঘির পাশে গিয়ে বসল। দিঘির সামনেও রাজকীয় প্লেটে খাবার সাজানো, কিন্তু সে এক লোকমাও মুখে তোলেনি। ভীষণ অন্যমনস্ক হয়ে চামচ দিয়ে প্লেটের বিরিয়ানিগুলো এপাশ ওপাশ করছে আর আঙুল ঘুরিয়ে চালের দানাগুলো গুনছে। ঝিলমিল চারপাশটা একবার দেখে নিয়ে দিঘির দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বলল, কালকে কখন পালাবে ফুপি? সরাসরি এমন কথা শুনে চমকে উঠল দিঘি। হাতের চামচটা প্লেটের উপর ঠক করে পড়ে গেল। এই মেয়েটা এসব গোপন কথা কোত্থেকে জানলো? সে চরম বিস্ময় আর ভীতি জড়ানো চোখে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল। তার গলার ভেতরটা শুকিয়ে কাঠ। ঝিলমিল ফুপির অবস্থা বুঝতে পেরে ঠোঁট টিপে হেসে বলল, আরে ধুর, ভয় পেও না তো, আমি কাউকে কিচ্ছু বলবো না। দিঘি নিজের ভেতরে কাঁপনটা লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে কড়া গলায় বলল, তুই এসব কি আবল তাবল বলছিস ঝিল? আমি কেন পালাবো? তোর মাথা ঠিক আছে? একদম ঢং করো না ফুপি। আমি খুব ভালো করেই জানি তুমি তাহসিন আঙ্কেলকে ভালোবাসো। সেদিন আমি তোমাদের সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনেছিলাম। কথাটা শুনতে দিঘি আর রাগ সামলাতে পারল না। সে নিজের বাঁ হাতটা বাড়িয়ে ঝিলমিলের কানটা খপ করে চেপে ধরে একটু মুচড়ে দিয়ে বলল, এত বড় সাহস, আমার রুমের দরজায় আড়ি পাতিস তুই? আরে ছাড়ো ছাড়ো, লাগছে তো। ঝিলমিলের কান ছাড়ানোর চেষ্টা করতে ফিসফিস করে বলল, একটা প্রয়োজনে তোমার রুমে গিয়েছিলাম, তখন কানের মধ্যে তোমার কথাগুলো চলে এসেছে। আমি কি ইচ্ছে করে শুনেছি নাকি? এখন সব বাদ দাও, বলো কখন পালাবে? আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে পালাতে সাহায্য করব। চুপ কর, একদম আস্তে কথা বলবি। দেখি তড়িঘড়ি করে ঝিলমিলের মুখটা চেপে ধরতে চাইল। তারপর চারিপাশের কোলাহলের দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, কিন্তু পালিয়ে আমি কি করব ঝিল? যার জন্য আমি এই সব কিছু ছেড়ে চলে যাব, সেই মানুষটা তো আমার সঙ্গে যাবে না। সে তো আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা পাও বাড়াবে না। ঝিলমিল ফুপির এই অসহায় মুখটা দেখে নিজের মুখটাও কেমন কাঁদো কাঁদো বানিয়ে ফেলল। সে দিঘির হাত জড়িয়ে ধরে নরম গলায় বলল, তাহসিন আঙ্কেল না গেলে তুমি একাই পালাও ফুপি, পরে না হয় ওনাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো যাবে। কিন্তু তুমি যদি এখন এই বাড়ি থেকে না যাও, তাহলে তো কাল সত্যি সত্যি বিয়েটা হয়ে যাবে। আমি কোনোভাবে চাই না তুমি এইভাবে ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কাউকে জোর করে বিয়ে করো। দিঘি আর ঝিলমিলের আলোচনার মাঝখানে এসে হাজির হলেন ঝর্ণা বেগম। গম্ভীর পায়ে হেঁটে এসে তিনি দিঘির অন্য পাশের ফাঁকা জায়গাটায় বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো দিঘির না ছোঁয়া বিরিয়ানির প্লেটের দিকে রেখে কিছুটা পরখ করার সুরে বললেন, কি হলো বৌমা? কখন থেকে দেখছি প্লেট সামনে নিয়ে বসে আছো, কিছু খাচ্ছই না, কিসের এত টেনশন করছো? ফুপির গ্যাস্ট্রিক হয়েছে দাদি, সেই জন্যই খেতে পারছে না। তুমি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট দাও তো। দিঘির আগে ঝিলমিলের ফটাফট বলে দেওয়া উত্তর শুনে ঝর্ণা বেগম রাগ করলেন প্রচুর। চোখ গরম করে বললেন, এই মেয়ে, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি আমি? বড়দের কথার মাঝে এত কথা বলো কেন? ঝিলমিল ঠোঁট উল্টে কাত নাচিয়ে বলল, আমি তো ফুপির ভালোর জন্যই বললাম। আজব। ঝিলমিলের কথায় পাত্তা দিলেন না ঝর্ণা। তিনি প্লেট থেকে এক চামচ বিরিয়ানি তুলে দিঘির মুখের সামনে ধরে বেশ জোর করার ভঙ্গিতে বললেন, তুমিও কিছু খাচ্ছ না? ওদিকে তরঙ্গ না খেয়ে না বলে বাড়ি চলে গেল। তোমাদের মধ্যে কি কিছু হয়েছে নাকি? না আন্টি, তেমন কিছু হয়নি। আমার আসলে তেমন খিদা নেই। ঝর্ণা বেগম চামচটা আরও একটু এগিয়ে দিয়ে বললেন,
আমি কোনো বাহানা শুনবো না। বিয়ের কনে এইভাবে না খেয়ে থাকলে চলে? নাও একটু মুখে তোলো। বিয়ের দিন দেখি সত্যি সত্যি বাড়ি থেকে পালালো, আর এই পুরো নিখুঁত অপারেশনের পেছনে নেপথ্যের মাস্টারমাইন্ড হিসেবে সবটুকু সাহায্য করেছে স্বয়ং ঝিলমিল। অথচ মুখে একরাশ আতঙ্ক আর ভয়ের নাটক ফুটিয়ে সে হন্তদন্ত হয়ে দৌড়ে গেল দাদিমার ঘরে। ঘরে ঢুকে সে চিৎকার করে উঠল, দাদিমা, সর্বনাশ হয়ে গিয়েছে, ফুপি ঘরে নেই। আকাশ ভেঙে পড়ল দাদিমার মাথায়। তিনি বসা থেকে বিদ্যুৎ গতিতে দাঁড়িয়ে পড়লেন। কি বলছিস তুই এসব? নেই মানে? ও কোথায় যাবে? আমি সত্যি বলছি দাদিমা, বিছানায়ও নেই। শুধু একবার দেখো, টেবিলের ওপর একটা লিখে কি যেন রেখে চলে গিয়েছে। ঝিলমিল অত্যন্ত সততার অভিনয় করে দিঘির রেখে যাওয়া গোপন চিরকুটটা দাদিমার হাতে বাড়িয়ে দিল। কাগজের টুকরোটাতে দিঘি স্পষ্ট অক্ষরে জানিয়ে গিয়েছে নিজের অনিচ্ছায় এই বিয়েটা সে কোনোভাবেই করতে পারবে না, তাই সে চলে যাচ্ছে। চিরকুট দেখে নূরজাহান চৌধুরী পায়ের তলার মাটি সরে গেল। রাগে তার শরীর কাঁপতে লাগলো। তিনি সোজা চলে গেলেন তাহসিনের সামনে। অত্যন্ত কঠোর আর হুকুমের সুরে বললেন, তাহসিন, দিঘি বাড়ি থেকে পালিয়েছে। যত তাড়াতাড়ি পারো, যেখান থেকে পারো, ওকে খুঁজে আমার সামনে এনে দাঁড় করাও। ফ্যাকাশে হয়ে গেল মুখ, তার বুকের ভেতরটা যেন উলাট পালাট করল। সে স্তব্ধ, বাকরুদ্ধ হয়ে নূরজাহান চৌধুরীর মুখের দিকে চেয়ে রইল। তাহসিনকে ওইভাবে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে নূরজাহান চৌধুরী গলা চড়িয়ে বললেন, তোমাকে কিছু বলেছি আমি তাহসিন, কানে যায়নি? বকুনি খেয়ে বাস্তবতায় ফিরে আসে তাহসিন। সে আমতা আমতা করে কোনো মতে বলল, জি জি ম্যাডাম, আমি এখনই যাচ্ছি। বললেই তাহসিন দ্রুত পায়ে গাড়িতে গিয়ে বসলো। গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে হাহাকার ভরা চোখে সামনের দিকে তাকালো। সে কোথায় খুঁজবে দিঘিকে? কোথায় যাবে সে? এই মেয়েটা আস্ত একটা পাগল। নিজেকে তো ধ্বংস করেছে, সাথে তাহসিনকেও পাগল বানিয়ে ছাড়বে। এই মেয়ে নিজের এত সুন্দর ভবিষ্যৎ, এত আভিজাত্য এক নিমিষে ধূলিসাৎ করে দিয়ে তার মতো একটা সাধারণ ছেলের ভালোবাসার টানে সবকিছু ছেড়ে বেরিয়ে গেল। তাহসিন গাড়ি স্টার্ট দিয়ে দিঘিকে খুঁজতে গেল না। অসহায়ত্ব নিয়ে রাস্তার এক পাশে গাড়িটা পার্ক করে স্টিয়ারিংয়ের উপর মাথা রেখে চুপচাপ বসে রইল। আলতাফ চৌধুরী আর মেহেরাজকে নিজ ঘরে ডেকে পাঠালেন নূরজাহান বেগম। রাগে তার সারা শরীর রিরি করছে, কপাল বেয়ে ঘাম ঝরছে। দুজনকে সামনে দাঁড় করিয়ে তাতে দাঁত চেপে তিনি বললেন, তোদের ওই নষ্ট বোন বাড়ি থেকে পালিয়েছে। আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে না দিয়ে শান্ত হলো না। যেভাবে পারিস ওকে খুঁজে বের কর, আমার সামনে নিয়ে আয়। মায়ের মুখে এমন কড়া হুকুম শুনেও আলতাফ চৌধুরীর মুখে বিন্দুমাত্র চিন্তা রেখা ফুটে উঠল না। উল্টো তার ঠোঁটের কোণে এক চওড়া এক চিলতে হাসি ফুটে উঠল। তিনি বেশ ফুরফুরে গলায় বললেন, খুব ভালো হয়েছে। অত জোর করে বিয়ে দিতে যাচ্ছিলে কেন? আমি তো মনে করি আমার বোন এতদিনে একটা কাজের মতো কাজ করেছে। নূরজাহান বেগম রাগে ফেটে পড়ে চিৎকার করে উঠলেন, চুপ করো আলতাফ, তোমার ওই আলগা ইয়ার্কি বন্ধ করো। মেহেরাজ, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। কিন্তু মা, আমি কোথায় খুঁজবো ওকে? তোমার কি মনে হয় আশেপাশে কোথাও বসে আছে ও? ও তো সব প্ল্যান করেই গেছে। আর তাছাড়া আমি এবার বারিশকে কি জবাব দেব? আলতাফ চৌধুরী বাদে ঘরের বাকি সবার মধ্যে এখন চিন্তার মাত্রা ছড়িয়ে গেল। একটু পরেই বরপক্ষ চলে আসবে। নিচে এখনই আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। মানসিক চাপে নূরজাহান বেগম সোফার উপর ধপ করে বসে পড়লেন। এক কোণে দাঁড়িয়ে সব কিছু দেখছিল ঝিলমিল। সে চুপিসারে বান্ধবী ইরানের দিকে তাকিয়ে চোখের বিশেষ ইশারা করলো। তারপর বেশ চিন্তিত সাজার ভান করে বলল, দাদিমার অবস্থা তো খুব খারাপ, আমি ওনার জন্য একটু শরবত বানিয়ে আনছি। এই বলেই চট করে সে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে বাকিরা চলে যাওয়ার পর ইরান একটা হাত পাখা নিয়ে গিয়ে নূরজাহান বেগমের পাশে বসলো। তাকে আলতো করে বাতাস দিতে লাগলো। কিছুক্ষণ বাতাস করার পর সে বেশ দরদি গলায় বলল, দাদিমা, তুমি এত চিন্তা করছো কেন বলো তো? একটা না একটা উপায় তো হবেই। কি উপায় বের হবে? দিঘি যদি ফিরে না আসে তবে আমি ওই পরিবারে মুখ দেখাবো কিভাবে? আল্লাহ, এই মুখ দেখানোর আগে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাও। ইরান যেন ঠিক এই সুযোগটার অপেক্ষায় ছিল। সে দাদিমার আরেকটু কাজ ঘেঁষে ফিস ফিস করে বলল, কেন দাদিমা, আমাদের ঝিলমিল তো আছেই। ব্যাস। এরপর সেদিন যা হওয়ার তাই হয়েছিল। বর্তমান। সকাল হয়েছে, ওঠো।
ঝিলমিলের দিক থেকে কোনো সারা শব্দ নেই। বিরক্ত হয়ে বারিশ এক ছটকা মেরে দুই কাঁধ শক্ত করে ধরে একেবারে বিছানার উপর বসিয়ে দিল। আচমকা এই ধাক্কায় ভীষণভাবে ভড়কে গেল ঝিলমিল। সে ধরফড় করে উঠল। বুকটা ধক করে ওঠায় ধীরে ধীরে চোখ মেলল সে। গত রাতে বিছানায় শুয়ে সে অতীতের ওই তোলপাড় করা দিনগুলোর কথা ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গিয়েছিল সে নিজেও জানে না। চোখের সামনে এখন দাঁড়িয়ে আছে বারিশ। বারিশ হাতের ঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, 7টা বেজে গিয়েছে। রুটিনের দুটো নিয়ম অলরেডি অমান্য করেছো তুমি। আজকের মতো মাফ করে দিলাম। এখন ভদ্র মেয়ের মতো ফ্রেশ হয়ে গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করবে, যাও। ঝিলমিল তখনও ঘুমের ঘোরে চোখ ডলছিল। সে কিছুটা মিনমিন করে বলল, আরেকটু ঘুমাই প্লিজ। নো ওয়ে, কলেজে যেতে হবে আজ থেকে, ভুলে গেলে? ব্রেকফাস্ট বানিয়ে রেডি হও দ্রুত। ভুলিনি, কিচ্ছু ভুলিনি, আমি যাচ্ছি, রাগত গলায় বলল সে। বলেই সে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গিয়ে ঢুকলো। কোনো মতে ফ্রেশ হয়ে রুমে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে কটকট করে সোজা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। হাই এভরিওয়ান, তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই, আল্লাহ হাফেজ।